ব্র্যাক ব্যাংক 36% গ্রোথ করেছে ডিপোজিটে, সেটির ম্যাজিকটা কি? প্রযুক্তি হচ্ছে একটা বড় কারণ। 2024 has been our best ever year, both in terms of customer volumes, আমাদের লোন আমরা দেখেছি 20% বেড়েছে, আর আমাদের এনপিএল অনেক কম। কাজে সব কিছু মিলিয়ে আমাদের ব্যাংকের ফাইন্যান্সিয়ালসটা ভেরি ভেরি স্ট্রং। যে ব্যাংক ডিপোজিট আনতে পারবে না, তার কোনো স্ট্রেংথ থাকবে না, সে লোন দিতে পারবে না। প্রতি মাসে 50,000 নতুন অ্যাকাউন্ট খুলছে। কি ধরনের ডিপোজিট প্রোডাক্ট আপনারা অফার করছেন? ফেব্রুয়ারি মাসে আমি দেখলাম 19,000 কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে শুধু ওই আস্থার রিটেল অ্যাপে। আজকালকার দিনে উইদাউট স্ট্রং টেকনোলজি অ্যান্ড পার্টিকুলারলি উইদাউট এ গুড ব্যাংকিং অ্যাপ, no bank can really grow for the future. দর্শক, আপনাদের স্বাগত আমাদের ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমি আজকে কথা বলবো ডিপোজিট নিয়ে। আপনারা জানেন 2024 সাল ব্যাংকিং সেক্টরের জন্য একটি ভয়াবহ ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছে। এর মধ্যে অন্যতম ক্রাইসিস ছিল ডিপোজিট ক্রাইসিস। ডিপোজিটাররা বিভিন্ন ব্যাংক থেকে ডিপোজিট উইথড্রল করতে পারছিলেন না। এ ধরনের লিকুইডিটি ক্রাইসিসে ছিল পুরো ব্যাংকিং সেক্টর। কিন্তু এই ক্রাইসিসের মধ্যেও কিছু ব্যাংক আমরা দেখেছি যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছে এবং রেকর্ড পরিমাণ ডিপোজিট কালেকশন করতে পেরেছে। তার মানে হলো যে ক্রাইসিসের সময় যে কোনো আমাদের দেশ যে ইকোনমিক ক্রাইসিসের মধ্য দিয়ে গিয়েছে, এটা কিছু ব্যাংকে টাচ করতে পারেনি তাদের স্ট্র্যাটেজিক বিভিন্ন স্ট্রেংথের কারণে। তো এরকম একটি ব্যাংক ব্র্যাক ব্যাংক। তো আমরা আজকে ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরেফ হুসাইনের কাছ থেকে জানবো ব্র্যাক ব্যাংক কিভাবে এরকম ক্রাইসিস পিরিয়ডে তাদের ডিপোজিটের যে গ্রোথ সেটা অব্যাহত রেখেছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তো আপনি যদি একটু বলেন, আমরা দেখি যে ব্র্যাক ব্যাংক 36% গ্রোথ করেছে ডিপোজিটে এবং প্রায় 17,000 কোটি টাকার উপরে, আপনারা 17,500 কোটি টাকা ডিপোজিট এনেছেন। তো প্রথমে এটাই জানতে চাই, যেহেতু 2024 সাল ডিপোজিটেরই সবচেয়ে বড় ক্রাইসিস ছিল এবং আমাদের ইন্ডাস্ট্রি এভারেজ সিঙ্গেল ডিজিট 7% লেভেলে ছিল, 7.44%। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকও এটা নিয়ে খুব ওয়ারিড যে আমাদের ইন্ডাস্ট্রি এভারেজ এত লো গ্রোথ, এত লো সেভিংস। তো এই সময়ও আপনার ব্যাংক যে এত স্ট্রেংথ নিয়েছিল, সেটির ম্যাজিকটা কি? আসলে তো এটা একদিনের কাজ না, বহু বছরে, প্রায় আমি ইফ আই গো ব্যাক প্রায় 2018-19 থেকে আমরা প্রথম প্রযুক্তিতে বড় রকম বিনিয়োগ করা আরম্ভ করি। আমি কথাটা এই জন্য বললাম যে প্রযুক্তি হচ্ছে একটা বড় কারণ যে আমাদের এই 2024-এ আপনারা 5-6 বছর পরে এত বড় গ্রোথ দেখেছেন। আমরা একই সাথে যেমন প্রযুক্তিতে বিনিয়োগ করা আরম্ভ করলাম, আমাদের কাস্টমার সার্ভিস বা কাস্টমার এক্সপিরিয়েন্স বলা হয় আজকাল, এটা যে ইমপ্রুভ করার জন্য অনেক রকম বিভিন্ন উদ্যোগ নেওয়া আরম্ভ করলাম। একই সাথে শুরু করেছেন 2018 সাল থেকে, একদম সেই 18 থেকেই। এবং একই সাথে আমাদের যে সিস্টেমস, প্রসেসেস, এইগুলো ইমপ্রুভ করার চেষ্টা করলাম। আমাদের যে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটাকেও অনেক বড় করে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করলাম। সব কিছু ধারাবাহিকভাবে তৈরি করার ফলে আস্তে আস্তে করে সারা ব্যাংকটা গ্রো করা আরম্ভ করলো। এবং এর সাথে সাথে বলতে হবে আমাদের যেই বোর্ড এবং ম্যানেজমেন্ট একসাথে যেভাবে ব্যাংকের সুশাসন বা নিয়মানুবর্তিতা, ব্যাংকের যেই স্বচ্ছতা, ব্যাংকের যেই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এনপিএল ম্যানেজমেন্ট, আমাদের ক্যাপিটাল ম্যানেজমেন্ট, সব কিছুর দিকে যেভাবে আমরা একত্রে একটা সমন্বয় নিয়ে কাজ করেছি, তার কিন্তু প্রতিফলন হচ্ছে যে আমাদের প্রোফাইল, রেপুটেশন অনেক ইমপ্রুভ করেছে। কাজে যখন মার্কেটে সংকট পড়লো, একটা স্ট্রেস হলো মার্কেটে, তখন স্বাভাবিকভাবে আমরা জানি যে বিজনেস ফ্লোজ টু সেফটি, আমরা বলি ফ্লাইট টু কোয়ালিটি। স্বাভাবিকভাবে কোয়ালিটি কোথায়? কোয়ালিটি হচ্ছে ব্যাংকস লাইক ব্র্যাক ব্যাংক। তো আপনি যেমন ঠিকই বলেছেন যে অনেক ব্যাংক স্ট্রেস আছে 2024-এ, কিন্তু অনেক ব্যাংক আবার খুব ভালো করেছে। যেমন আপনি বলছিলেন যে আপনাদের বেস্ট পারফরম্যান্স ইয়ার ছিল। Absolutely, 2024 has been our best ever year, both in terms of customer volumes. আপনি তো ডিপোজিটের কথা বললেন, একই সাথে কিন্তু আমাদের লোন আমরা দেখেছি 20% বেড়েছে, প্রায় 11,000 কোটি টাকা আমাদের কাস্টমার লেন্ডিং বেড়েছে। সেটাও মার্কেটের তুলনায় অ্যাভারেজ মার্কেট 7%-এর মতো ওখানেও। তো দেখেন বোথ ডিপোজিটস অ্যান্ড লোনস
অনেক অনেক বেড়েছে, ফরেন ট্রেড বিজনেস অনেক বেড়েছে, কাস্টমার নাম্বারস আমরা নভেম্বর লাস্ট কোয়ার্টারে অ্যাভারেজ 50,000 পার মান্থ দেখেছি, অর্থাৎ প্রতি মাসে 50,000 নতুন অ্যাকাউন্ট খুলছে। তো এই ধারাবাহিকতার কারণে, এই যে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে এই গ্রোথটা, বিজনেস গ্রোথটা হয়েছে, প্রোফাইল বেড়েছে, এবং তার মেইন রিফ্লেকশন আপনারা দেখছেন ওই কাস্টমার ভলিউমসে। আপনি বলছিলেন যে আপনাদের টেকনোলজি ইনভেস্টমেন্ট বেশ জি। কয়েক বছর ধরে চলছিল। কি ধরনের ডিপোজিট প্রোডাক্ট আপনারা অফার করছেন ইয়াং জেনারেশন, এবং মানে কোথায় আপনারা বেশি ফ্লোটা পাচ্ছেন? আসল কথা কি, আমরা 2021-এর শেষের দিকে একটা নতুন ব্যাংকিং অ্যাপ চালু করি আস্থা নামে, এবং এর ফলে এটা নাম্বার 1 প্রোডাক্ট ইন টার্মস অফ কাস্টমার এক্সপিরিয়েন্স, কাস্টমার কনভিনিয়েন্স। টাকা জমা দেবো, টাকা তোলা, পেমেন্ট করা, এটা এখন মার্কেটে বাই ফার দ্য বেস্ট ব্যাংকিং অ্যাপ ইন দ্য কান্ট্রি। এই ধরুন ফেব্রুয়ারি মাসে আমি দেখলাম 19,000 কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে শুধু ওই আস্থার রিটেল অ্যাপে। এটা কিন্তু কর্পোরেট কাস্টমারদের জন্য না, ব্যক্তিগত গ্রাহকদের জন্য। কাজে আপনি বুঝতে পারেন যে কত কনভিনিয়েন্স বেড়েছে। প্রযুক্তিতে ইনভেস্টমেন্ট কেন করি আমরা? প্রথম, আপনার কাস্টমার কনভিনিয়েন্স বাড়ে। দ্বিতীয়ত, আপনার যে কস্ট অফ ট্রানজ্যাকশনস এটা অনেক কমে আসে। তৃতীয়ত, আপনার ট্রানজ্যাকশনস আর ভেরি ওয়েল কন্ট্রোলড, দে আর ম্যানেজড উইথ অ্যান অডিট ট্রেল। আর চতুর্থ, খরচটাও কিন্তু সাংঘাতিকভাবে কমে আসে। কাজে সব দিক থেকে ইটস এ বিগ পজিটিভ ফর কাস্টমার্স। আজকালকার দিনে উইদাউট স্ট্রং টেকনোলজি অ্যান্ড পার্টিকুলারলি উইদাউট এ গুড ব্যাংকিং অ্যাপ, নো ব্যাংক ক্যান রিয়েলি গ্রো ফর দ্য ফিউচার। অফকোর্স এটা একটা অ্যাপের কথা বললাম, আরও অনেক প্রযুক্তিগত অনেক রকম উদ্যোগ আছে, অনেক প্রোডাক্ট সার্ভিসেস আছে। কোন ধরনের কাস্টমারকে আপনারা বেশি টার্গেট করছেন বা কারা প্লাস আপনাদের এখানে? কিন্তু একটা মজার কথা, ব্র্যাক ব্যাংক 3 কাস্টমার সেগমেন্ট, অর্থাৎ এসএমই, আপনারা সকলে জানেন ব্র্যাক ব্যাংকের সিএমএসএমই খাত, ওই খাতটা বিরাট বড়, তেমনি রিটেল আবার বড় আছে, আবার কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনস ওইটা আরেকটা বড় সেগমেন্ট। এবং মজার কথা কি, ব্র্যাক ব্যাংকের জন্য আমরা যখন কাস্টমার লোন দেখি, প্রায় 50% কাস্টমার লোন আসে এসএমই খাত থেকে, 35% আসে কর্পোরেট, আর 15-16% আসে রিটেল থেকে। আবার যখন ডিপোজিটের দিকে যায় ঠিক উল্টা, রিটেল দিচ্ছে 50%, এসএমই দিচ্ছে 20-21%, আর প্রায় 38-39% আসছে ফ্রম কর্পোরেট। সো ইটস এ ভেরি গুড ফিট। 3টা সেগমেন্ট খুব সুন্দর মতো কাজ করে, এবং ব্র্যাক ব্যাংক ইজ এ ফুল সার্ভিস ব্যাংক। সব কাস্টমার্স সেগমেন্ট, সব রকম সার্ভিস, সব কিছু মিলিয়ে আমরা গ্রাহকদেরকে অলরাউন্ড সার্ভিস দিই। তবে লিকুইডিটি ক্রাইসিস একটা অন্যতম ইয়ে ছিল, এই জি, 2024 জি। সালে বড় ধরনের একটি সমস্যা ছিল। বেশিরভাগ ব্যাংকই লিকুইডিটি ক্রাইসিস ছিল। তো যাদের ডিপোজিট ফ্লো অনেক বেশি ছিল তারা অনেক ভালো লিকুইডিটি ম্যানেজ করতে পেরেছে, কিন্তু একই সাথে এটা কি আপনাদের কস্টের উপর, কারণ যেহেতু লোন অনেক কম ছিল, যদি আপনি বললেন আপনার লোন অনেক ভালো ছিল, সেটা আপনার কস্ট কি কমাতে পেরেছে কিনা? ভালো লিকুইডিটি, গুড একটা লিকুইডিটি সুবিধা হয়েছে, আপনি জানেন সব খবরের কাগজে লেখালেখিও হয়েছে এটা নিয়ে। 2024-এ আপনার সারপ্লাস ফান্ডস যদি কোনো ব্যাংকের থাকে, তারা যদি প্রপার ট্রেজারি ম্যানেজমেন্ট করে থাকে, অ্যাসেট ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট করে থাকে, দে কুড হ্যাভ ইনভেস্টেড ইন গভর্নমেন্ট সিকিউরিটিস। আমরা সে সারপ্লাস আমাদের তাই করেছি। ব্র্যাক ব্যাংকের অ্যাভারেজ এডি রেশিও ওভার 2024 ইজ অ্যাবাউট 70, অর্থাৎ আমার ভালো একটা সারপ্লাস ছিল যেটা আমি রিইনভেস্ট করতে পেরেছি গভর্নমেন্ট সিকিউরিটিতে। তো সেখানে একটা ভালো মুনাফা আমরা পেয়েছি। আর আমাদের গ্রোথ কিন্তু, লোনের গ্রোথ অন্যান্য ব্যাংকের চেয়ে আবার অনেক বেশি, আবার আমাদের এনপিএল অনেক কম। কাজে সব কিছু মিলিয়ে আমাদের ব্যাংকের ফাইন্যান্সিয়ালসটা ভেরি ভেরি স্ট্রং। তো আপনি বলছিলেন যে বেস্ট ইয়ার ইন টার্মস অফ মানে বিভিন্ন ধরনের প্রফিটেবিলিটি জি, ইন্ডিকেটর, অল ফাইন্যান্সিয়াল মেট্রিক্সে। ইন্ডিকেটর, তো সেখানে কেমন জাম দেখবেন, কেমন পার্সেন্টেজে যদি বলেন যে আমার প্রফিটে এরকম জাম থাকতে পারে, বা এটা যদিও তো এই মুহূর্তে আপনি জানেন প্রাইস সেনজিটিভ ইনফরমেশন, ঠিক এক্স্যাক্ট ফিগারটা বলা উচিত না আমার। তবে আমি মনে করি যে আপনারা যখন এপ্রিলে আমাদের এজিএম হবে, ফাইনাল ফিগারটা দেখতে পারবেন। আমাদের গ্রাহকরা আর শেয়ার হোল্ডাররা সবাই আমি মনে করি যথেষ্ট খুশি হবে। ব্র্যাক ব্যাংকের একটা কি বলবো, ঐতিহাসিক একটা
রিটার্ন হয়ে আচ্ছা, থাকবে। আমি একটু যদি যাই এনপিএল ম্যানেজমেন্টে, যেটা এখন ইন্ডাস্ট্রির জন্য একটি বড় জি, জি। কনসার্ন। এনপিএল ম্যানেজমেন্টে আমরা সবসময় আমরা দেখছি এসএমই ব্যাংকিং অন্যতম বড় ব্যাংক, অর্থাৎ ছোট ছোট লোন আপনারা দিচ্ছেন, কিন্তু একই সাথে আপনি 2-3%-এর মধ্যে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে বেস্ট জি। প্র্যাকটিস যেটা সেটার মধ্যেই আছেন, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আসলে আমরা প্রায় 24-25 বছর ধরে শিখেছি এসএমই ব্যবসাটা কি করে করতে হয়। আমাদের প্রথমে একটা তাগাদা ছিল এই ব্যবসা করতে হবে। প্রথমে অনেক লস খেয়েছি বহু বছর ধরে। আমি যখন এই ব্যাংকটা 2015 শেষে জয়েন করি তখন এনপিএল ডাবল ডিজিটসে ছিল, বিশেষ করে এসএমই। সেটা এখন আড়াইয়ের নিচে নেমে এসেছে। তো চিন্তা করতে পারেন যে দি ইমপ্রুভমেন্ট ওভার আ ডেকেড, এক দশকে কীরকম ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এটার অনেক সাইড আছে। প্রথমত ক্লায়েন্ট অ্যাকুইজিশন, আমি কোন ক্লায়েন্টকে কি অফার দেব, কোন সেগমেন্টে কি টাইপ ব্যবসা করব, আমার স্ট্র্যাটেজিটা কি। 3 সেগমেন্টে রিটেল, এসএমই, কর্পোরেটের স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন, সবার যে সেম স্ট্র্যাটেজি তা না। এবং আমাদের উই হ্যাভ আ ভেরি স্ট্রং রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট অ্যাজ ওয়েল। তার মানে আমাদের বোর্ডের সাথে এই স্ট্র্যাটেজিটা আমরা সুন্দরভাবে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি, ওনাদেরও এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য মেম্বারদের সকলের সম্মতি নিয়ে আমরা কোন সেগমেন্টে কিভাবে ব্যবসা করব, কোথায় লোন দেব, কতটুকু লোন দেব, অনেকটা ওনাদের সাথে আলাপ করে আমরা গুছিয়ে কাজটা করি। অর্থাৎ উই নো উইচ বিজনেস টু টার্গেট। সব ব্যবসা করার তো কোনো প্রয়োজন নাই, করা সম্ভব না। তো এই যে বললাম, এটা হচ্ছে অ্যাকুইজিশন সাইড। এর পরবর্তীতে হচ্ছে মনিটরিং, মেইনটেনেন্স, এটাও খুব স্ট্রং হওয়া দরকার। তার সাথে সাথে আপনার রিকভারি, কালেকশন, এটাও খুব স্ট্রং হওয়া দরকার। তো আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, ব্র্যাক ব্যাংকের রাইট অফ থেকে প্রায় 35% রিকভারি হয় প্রতি বছর। এগুলো সব হয় কি, ভেরি স্ট্রং প্রসেসেস, মনিটরিং, ড্যাশবোর্ডস, এগুলো সব কিছু আমাদের আছে এবং কন্টিনিউয়াস ফোকাস অন পারফরমেন্স বাই ইচ অফ দিস ডিপার্টমেন্টস। কাজেই সব কিছু মিলিয়ে ইট ইজ আমরা শিখেছি কি করে ব্যবসাটা সুন্দর করে করা যেতে পারে। অ্যান্ড আমি মনে করি উই হ্যাভ আ ভেরি স্ট্রং মোটিভেটেড টিম। শুধু এই হেড অফিসে না, আমাদের যে 12,000 সহকর্মীরা কাজ করছে ব্র্যাক ব্যাংকে, তাদের মোটিভেশন, তাদের এনার্জি, তাদের কাজ করার ধরন, তাদের দক্ষতা, আমি মনে করি অসাধারণ। আমরা ইন্ডাস্ট্রিতে যদি একটু দেখি, যে ইন্ডাস্ট্রিতে বলা হচ্ছে যে আমাদের নতুন, আমরা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসে যাচ্ছি এখন জি। ডিফল্ট লোনের ক্ষেত্রে। অর্থাৎ যেই দিন কোনো ক্লায়েন্ট তার লাস্ট ইনস্টলমেন্ট এক্সপায়ার করে যাবে, তারপরের দিন থেকে সে ডিফল্ট হবে, যেটা আগে 6 মান্থ পর্যন্ত বিভিন্নভাবে তারা সময় পেত। তো এতে তো আমরা দেখছি যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই অনেক এনপিএল বাড়ছে। তো ব্র্যাক ব্যাংকের স্ট্র্যাটেজি কি এখানে? আমরা আগে থেকেই এই স্ট্যান্ডার্ড ফলো করে এসেছি। ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংকের যেটা 2019 থেকে যেই নতুন লিবারালাইজড প্রভিশনিং স্ট্যান্ডার্ডস, নর্মস চালু হয়েছে, তার চেয়ে আমাদের স্ট্যান্ডার্ডস আর মাচ মোর কনজারভেটিভ। এবং আমাদের যেই রিকোয়ারমেন্ট অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক, তার চেয়ে অনেক বেশি আমরা লোন প্রভিশন করে থাকি। যার ফলে গোয়িং ফরওয়ার্ড এই যে এখন যে নতুন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করা হবে, অর্থাৎ আমরা বলি 30, 60, 90 ডে যেই ফ্রেমওয়ার্কটা, এখানে আমাদের কোনো এনপিএলের কোনো, আমি মনে করলাম লাস্ট আই সরি অ্যাবাউট 30 পয়সার মতো বাড়বে, 30 বিপস। তো 2.5 থেকে 2.78-এর দিকে যাবে, তার বেশি না। আর এনপিএল অ্যামাউন্টটা একদমই বাড়বে না, বিকজ আমাদের সারপ্লাস নেওয়াই আছে। আর আপনি আরেকটা কথা বললেন যে এনপিএল বাড়বে, এটা ব্যাংকের কোনো ইম্প্যাক্ট হবে না। কারণটা কি, এই আনপ্রোডাক্টিভ তো এখন আছে। অল দ্যাট ইজ হ্যাপনিং ইজ দ্য ব্যাংকিং সিস্টেম ইজ নট রেকগনাইজিং ইট। আমরা স্বীকৃতি দিচ্ছি না। এই লোনটা তো খারাপ হয়ে আছে, লোনটা আনপ্রোডাক্টিভ, লোনটা আমাকে ক্যাশ ফ্লো দিচ্ছে না, কিন্তু আমি টেবিলের তলায় বা কার্পেটের তলায় এটা লুকিয়ে রেখেছি, আর কিছু না। যখন প্রোভাইড করব, তখন ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা অ্যাকচুয়ালি বাড়বে, আর রিয়েল সিচুয়েশনটা সকলে সহজে বুঝতে পারবে। ডিপোজিটরদের জন্য কি আপনাদের ফিউচার প্ল্যান কি, বা লিকুইডিটি ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি? যে প্রথমত আমি বলি কি, লিকুইডিটি ম্যানেজমেন্টের আরেকটা বড় দিক হচ্ছে ভেরি স্ট্রং অ্যান্ড এক্সপার্ট ট্রেজারি টিম।
আমি মনে করি ব্র্যাক ব্যাংক হ্যাজ দ্য বেস্ট ট্রেজারি টিম ইন বাংলাদেশ, এবং দে আর রানিং এ টপ ক্লাস সিস্টেম অলসো। আমাদের নিজস্ব টেকনোলজি আছে, ইলেকট্রা বলে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ফরেন এক্সচেঞ্জ বাই সেল করি এবং ম্যানেজ করি আমাদের অনেক ক্লায়েন্ট ব্যাংকের সাথে। বাট এটার বাইরে এই বছর আমরা একটা ALM সফটওয়্যারও কিনতে যাচ্ছি। আমাদের একটা কোর ব্যাংকিং সিস্টেমে একটা মডিউল আছে, বাট এর চেয়ে অনেক সফিস্টিকেটেড পাওয়ারফুল একটা ALM অর্থাৎ অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা কিনতে যাচ্ছি। দিস উইল হেল্প আস ম্যানেজ আওয়ার লিকুইডিটি মাচ বেটার গোয়িং ফরওয়ার্ড। আর এটা ছাড়া আমাদের যে ডিপোজিট মোবিলাইজেশন ড্রাইভ, এটা কন্টিনিউ করবে। আমি যখন ব্যাংকিং অনেক বছর আগে জয়েন করি ব্যাংকে 1986-এ, আমার খেয়াল আছে আমার বস আমাদেরকে বলেছিল যে ফার্স্ট ইউ ফান্ড দেন ইউ লেন্ড। এটা সবসময় বলতে, অর্থাৎ আগে ডিপোজিট আনবেন, ডিপোজিট হচ্ছে কিন্তু ওয়ার্ক ইন প্রসেস, এই টাকাটাই তো আমি লেন্ড করব। যে ব্যাংক ডিপোজিট আনতে পারবে না, তার কোনো স্ট্রেংথ থাকবে না, সে লোন দিতে পারবে না। কাজে টু বি আ স্ট্রং ব্যাংক ইউ মাস্ট ফার্স্ট গ্রো ইয়োর ডিপোজিট বেস, এবং সেটার জন্য যা যা করণীয় ইন টার্মস অফ ইয়োর রেপুটেশন, ইয়োর প্রোফাইল, ইয়োর টেকনিক্যাল স্ট্রেংথস, ইয়োর ক্রেডিট স্কিলস, যা যা আছে এটাকে আগে আপনি পোক্ত করবেন, তারপরে আপনি লোন দেওয়া আরম্ভ করবেন। তো ডিপোজিটের থেকে আমাদের চোখ উঠে যাবে না। ইনশাল্লাহ এই বছর আমরা ওই 30% বেশি গ্রোথ করতে চাই, এবং হয়তো প্রফিটেবিলিটিটা একটু কমে আসতে পারে এই বছর, ইন দ্য সেন্স দ্যাট হয়তো ওই যে সারপ্লাসটা আমরা রিইনভেস্ট করতে পারবো না হয়তো ইন হাই ইল্ডিং গভর্নমেন্ট অ্যাসেটস। দ্যাটস ওকে, উই ডোন্ট মাইন্ড দ্যাট, but we will continue grow deposits, and we know we can grow our customer lending at 20-22-25%. ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় Most দেওয়ার welcome. জন্য। Thank you. দর্শক, আপনারা দেখলেন যে 2024 সাল আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য সবচাইতে ওয়ার্স্ট পারফর্মিং ইয়ার হলেও বেস্ট পারফর্মিং ইয়ার ছিল ব্র্যাক ব্যাংকের জন্য। তো এরকম একটি ক্রাইসিস পিরিয়ডে ব্র্যাক ব্যাংক কিভাবে ভালো করেছে সেটা অনেক ব্যাংকের জন্যই আসলে এখন শিক্ষণীয় বিষয়, সেটি আমরা আসলে তাদের কাছ থেকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।